তাহলে শিক্ষার্থীরা এখন হচ্ছে আমরা যে ফ্রিকোয়েন্সি দেখলাম বিভিন্ন দেশে বিভিন্ন ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি গুলো মূলত হচ্ছে কম হওয়ার সুবিধা কিন্তু অসুবিধা দুইটাই আছে, তাই না? আচ্ছা, তোমার যদি ফ্রিকোয়েন্সি যদি তুমি মনে করো যে কম নাও, তাহলে যদি ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে সুবিধা কি হতে পারে? লাইনের ভোল্টেজ ড্রপ কি হবে? কম হবে। তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন ভালো হবে। আর মোটর এবং সিনক্রোনাস কনভার্টার ভালো কাজ করে, তবে সীমিত আকারে। হ্যাঁ, মোটর সিনক্রোনাস কনভার্টার ভালো কাজ করবে আর কি, তবে এর কিন্তু অসুবিধাটাই কিন্তু অনেক কি বেশি। আচ্ছা, তাহলে কম ফ্রিকোয়েন্সিতে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বলতে হয় যে তোমাদের বাসায় যে লাল বাতিগুলো থাকে, তোমরা যেরকম ভাবে ইয়াগুলো দেখতে পাও ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ওই ল্যাম্পের মধ্যে ওই ল্যাম্পের যে আলো সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর কম ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, তারপর কম ফ্রিকোয়েন্সিতে কি হবে? টিউব লাইটের তোমার কি হবে? টিউব লাইটে কিন্তু এক ধরনের সমস্যা সৃষ্টি করবে, যেটার নাম আছে স্ট্রোবোস্কোপিক ইফেক্ট। টিউব লাইটে কি হবে বলতো? স্ট্রোবোস্কোপিক ইফেক্টের জন্য মূলত একটা সমস্যা হবে। এটা কি মূলত? এটা হচ্ছে তোমার ফ্লিকারিং হওয়া মানে আমি বলতেছি ফ্লিকারিং হওয়া বলতে কি বোঝায়? তুমি দেখবে যে হালকা এরকম মানুষে আলোকে কমতেছে বাড়তেছে এরকম কিছু মনে হবে তোমার কাছে, এটা মূলত ফ্লিকারিং। হ্যাঁ, এটা স্ট্রোবোস্কোপিক ইফেক্টের জন্য মূলত হয়। আর এটা কেন হবে? ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি তোমার কম হয় তাহলে তোমার সিস্টেমের যে মূলত মোট ইম্পিডেন্স সেটা কমে যায়। ইম্পিডেন্স কি তোমরা সার্কিট 2 তে শিখবে। তাহলে হচ্ছে আমি আবার বলছি ফ্রিকোয়েন্সি কম হলে কোন একটা যে ইলেকট্রিক্যাল মেশিন বা যন্ত্রপাতি তাদের কি হবে? ইম্পিডেন্স কম হবে। ইম্পিডেন্স যদি কমে যায় মানে বাধা যদি কম, ইম্পিডেন্স মানে হচ্ছে এসি সার্কিটের সম্মিলিত বাধা, তোমরা হয়তো এটা জানো। এসি সার্কিটে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এর সম্মিলিত বাধাকে বলা হয় ইম্পিডেন্স। তাহলে কোন একটা মেশিনের ইম্পিডেন্স যদি কমে যায় মানে বাধা যদি কমে যায় তাহলে তার কি হবে বলতো? তার মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে কি হবে বলতো? তার মধ্যে দিয়ে লস কিন্তু বেশি হবে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি মূলত কম হয় তাহলে আমাদের কিন্তু কি লসের পরিমাণটাই বেশি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এর আরেক নাম হচ্ছে পিক মান, পিক ভ্যালু। জিনিসটা কি বোঝাচ্ছে? ধরো একটা এটা হচ্ছে একটা কি পরিবর্তনশীল রাশি, তাহলে এই পরিবর্তনশীল রাশির অ্যামপ্লিটিউড বলতে তার সর্বোচ্চ মানকে বোঝাবে। অ্যামপ্লিটিউড মানে কি? তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে বলো এদিক দিয়ে পজিটিভ দিয়ে তার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এইটুকু। এটা কি বলতো? ভি ম্যাক্স। আমি যদি ভোল্টেজ করতে বলি ভি ম্যাক্স সর্বোচ্চ ভোল্টেজ। আবার যদি এদিক দিয়ে বলি বলতো নেগেটিভ দিকে, এটাও কিন্তু কি বলতো? ভি বলবো কি বলতো? ভি মিন। তার মানে হচ্ছে আমি এখানে বলতেছি কি ভি মিন বলতে কি এখানে সর্বোচ্চ, পজিটিভ দিকে তার মান সর্বোচ্চ, আবার নেগেটিভ দিকে কি তার মান সর্বোচ্চ। এটাই মূলত কি তার অ্যামপ্লিটিউড বা পিক মান। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানে লক্ষ্য করো পিক মান বলতে আমি কি বোঝাচ্ছি? এখান থেকে বলো, এখান থেকে এইটুকুই তো আমি বলছি পিক মান, বি পিক, পিক ভোল্টেজ। হ্যাঁ, সর্বোচ্চ ভোল্টেজ। আবার দেখো নেগেটিভ দিকেও তো তোমার পিক আছে, তাই না? নেগেটিভ দিকেও কি আছে? পিক মান আছে। তাহলে ভি পিক। তাহলে আমি যদি এটা হচ্ছে পজিটিভ দিকে তার পিক মান বা অ্যামপ্লিটিউড, আবার এইটুকু হচ্ছে নেগেটিভ দিকে তার পিক মান বা অ্যামপ্লিটিউড। এখন আমি যদি একদম পজিটিভ দিকে নিয়ে একদম নেগেটিভ পর্যন্ত চিন্তা করি, তার নাম হচ্ছে ভিপিপি, মানে কি বলতো? পিক টু পিক ভোল্টেজ। অর্থাৎ নেগেটিভ সর্বোচ্চ থেকে পজিটিভ সর্বোচ্চ ভোল্টেজ, তখন আমি একসাথে যদি হিসাব করি তাহলে বলবো পিক টু পিক ভোল্টেজ। আর এখানে নরমালি যদি শুধুমাত্র এই দাগ থেকে, এটা তো জিরোর অংশ, হ্যাঁ জিরো দাগ, এখান থেকে পজিটিভ দিকে তার সর্বোচ্চ মান পিক ভোল্টেজ, আবার এখান থেকে তার নেগেটিভ দিকে সর্বোচ্চ মান সেটাও কি বলো? তোমার পিক ভোল্টেজ। কিন্তু তুমি যদি এই পজিটিভ থেকে এই নেগেটিভ পর্যন্ত একসাথে হিসাব করো তখন তাকে বলবো আমরা কি পিক টু পিক মান। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, সেটার নাম হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ। আচ্ছা, পরিবর্তনশীল রাশি যেটা ঘুরে, আচ্ছা তুমি দেখো তো এটা পজিটিভ হাফ না, আবার এটা নেগেটিভ হাফ। তুমি যদি পুরাটাকে হিসাব করো বা চিন্তা করো কি দাঁড়াচ্ছে, পুরোটাকে আমি একসাথে করে ফেলবো, তাহলে কি দাঁড়ালো? একটা বৃত্তাকার পথ হয়ে গেল। ধরো এটা হচ্ছে পজিটিভ ছিল, এটা কি বলো? নেগেটিভ ছিল। আমি এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম তোমার বোঝার সুবিধার্থে। তাহলে সেটা পুরোটা কি বলতো? একটা
বৃত্তাকার পথ। তাইলে কারেন্ট বা ভোল্টেজ যখন যায় তোমার কিন্তু এই বৃত্তাকার পথ কিন্তু এভাবে পরিভ্রমণ করে। হ্যাঁ, এই বৃত্তাকার পথগুলো কি করে এভাবে পরিভ্রমণ সে করে, এভাবে করে তারপর যায়। তাহলে সে তো আর সোজা পথ যাচ্ছে না। তাহলে কোন একটা কি বলতো, কোন একটা পরিবর্তনশীল রাশি বৃত্তাকার পথে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে আমি বলবো কৌণিক বেগ। আমি আবার বলি, একক সময়ে কোন একটা বৃত্তাকার রাশি কৌণিক পথে যে দূরত্ব অতিক্রম করে আমি তাকে বলবো হচ্ছে কৌণিক বেগ। ওকে, আচ্ছা, তাহলে এখন কৌণিক বেগকে প্রকাশ করা হচ্ছে ওমেগা দ্বারা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক বেগ। আমি আর কয়েকটা বিষয় আলোচনা করব, শুধু তিনটা সম্পর্ক আলোচনা করব। শিক্ষার্থীরা, টাইম পিরিয়ড ও ফ্রিকোয়েন্সি সম্পর্ক আমরা জানবো। টাইম পিরিয়ডকে আমরা জানি টি দ্বারা প্রকাশ করা হয়, আর ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা। তাহলে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক, অর্থাৎ হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে কি হবে বলতো, ফ্রিকোয়েন্সি বাড়লে সময় কমবে, অথবা সময় বাড়লে কি হবে, ফ্রিকোয়েন্সি কমবে, যেহেতু এর সাথে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। কৌণিক বেগ ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক। কৌণিক বেগকে বলবো আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, তাই না? কৌণিক বেগ ওমেগার সূত্র হচ্ছে মনে করো 2πf, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি বাড়লে কৌণিক বেগ কি করবে, বাড়বে। এরপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি, পোল এবং গতিবেগের মধ্যে সম্পর্ক। আমি ফ্রিকোয়েন্সি সম্পর্ককে করি, তাহলে হচ্ছে pn বাই কত 120। তাহলে ফ্রিকোয়েন্সি, পোল এবং গতিবেগের সম্পর্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি, পোল এবং কি গতিবেগ উপরে, তার নিচে হচ্ছে 100 দিয়ে ভাগ। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে এর পরের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে।